আপনি খুব চাপে পড়ে এমন কোনো একটা কাজ করতে হয়েছে বা করতে বাধ্য হয়েছেন যেটি আসলে করাটা উচিত হয়নি বা আপনি সেটার জন্য অনুশোচনা করেন? না, ওই সময় যেমন আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের 2 বছর পরে পরের সময়টা যেটা আমি কাজ করলাম, ওই সময় আমি পার্সোনালি যে বিষয়গুলো দেখতাম আর কি, এই লাস্ট 2 বছর আমি যেভাবে আমার নির্ভয়ে যে কাজগুলো করার সুযোগ পেয়েছি, পরের দিকে এগুলো আমি পেতাম না। মানে এই সুযোগটা আমার ছিল না। কেন ছিল না? আমি এটা অনেকের সামনে নামগুলো আমি এখন আর বলি না। আমি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি, বলার পরে উনি বললেন স্ট্রেইট যে এটা পলিটিক্যাল গভর্নমেন্ট, তুমি তোমার ইচ্ছা মতো কাজ করতে পারবে না, এগুলো নিয়ে কথা বলুন। যেমন এখানে পুলিশকে মারার বিষয় ছিল, তা আমি যখন বললাম এই তখন এই মামলা নেওয়ার বিষয়ে যে পুলিশের গায়ে হাত উঠাবে এটা মামলা হুম। হওয়া উচিত, উনি তখন এগুলাতে আমি আমার ওয়েতে প্রফেশনাল যেভাবে হ্যান্ডলিং করার দরকার ছিল এটাই পারি নাই। পোস্টিং এর ব্যাপারে, প্রফেশনের ব্যাপারে যখন আমি যেটা চাইছি, আমি আই সেট লিস্ট যে এটা ধরে যারা মানে অনেস্টি আছে, ইন্টিগ্রিটি আছে, ওদের এইভাবে প্রফেশন পাওয়া উচিত, ওদের এইভাবে পদায়ন হওয়া উচিত। পরের দিকে এই কাজগুলো আমি পারি সেটা না আপনি বলছি। আওয়ামী লীগ সরকারের আমলে বলছেন, কিন্তু আপনি তো রাইট। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, হয়তো আইজি ছিলেন ওই সময়টাতে, কিন্তু তার আগে আপনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন বিভিন্ন সরকারের সময়। সেই সময়েরও কোনো একটা অভিজ্ঞতা বলতে পারেন, না, হতে পারে আমি সেটা আগের আমি বারের আমি- আওয়ামী লীগ সরকার বা বিএনপি সরকার। হুম, হুম। আর না, ওই ধরনের যেমন একটা 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 বিষয় আমি আপনাদেরকে বলি, যে আমি যখন এটা ব্যাক ইন এইটি এইটি 2000 দিকে, আমি তখন টাঙ্গাইলের এসপি। টাঙ্গাইলের এসপি তখন আমাদের এখন যে আমাদের বিএনপি চেয়ারপারসন আছেন, তো উনি টাঙ্গাইলে হয়ে যাবেন। তখন এখানে আমাকে বলা হলো যে এটা যেন উনি এদিক দিয়ে যেতে না পারেন। তো আমি একটা স্ট্যান্ড নিলাম যে উনি যেতে অসুবিধা কি, ঢাকা থেকে অনেকে গেলে আমার এখানে মানে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করতে হবে। আমি বললাম না, এটা করার সুযোগ নাই। তা আমি আমি দেখেছি, আমি ওরকম আমি যে সিদ্ধান্তটা যখন চেষ্টা করেছি আমি নিতে পেরেছি, আমি ওই ধরনের বড় কোনো কিছু যে আমাকে এটা করাবে, ওইটা আমি আমার জুনিয়র যারা আছেন, আমার কন্টেম্পোরারি যারা আছেন, কেউ বলতে পারবে না আমাকে এইভাবে যে এইরকম সিদ্ধান্তগুলা জি। আমাকে এটা করাতে তার পেরেছি মানে তো আমি। জনাব নূর মোহাম্মদ, চাপ দিয়ে সব কাজ করাতে পারে না পলিটিক্যাল সরকার, মানে আপনি আপনার অভিজ্ঞতা থেকে যা বলছেন। ওই সময়টা প্রতিটা দিন যাচ্ছে কিন্তু আমাদের এই পেশাদারিত্ব এগুলো কিন্তু সংকুচিত হয়ে আসছে। এক সময় ছিল, এত চাপ ছিল না। আমরা যখন একটা মানে এসপি ছিলাম, ডিআইজি ছিলাম, আমরা কাজ করতে পেরেছি। একবার আমি মানে ওই বাংলা ভাইয়ের যে উত্থান, ওই সময়টাতে আমি রাজশাহী ছিলাম, আমরা স্ট্যান্ড নিতে পেরেছি যে না, এটা এলা করা যাবে না, এটা হবে না। তা আমরা খুলনায় ছিলাম, তখন স্ট্যান্ড নিতে পেরেছি। কিন্তু এটা আমি বলছি, এখন প্রতিদিন আমার মনে হচ্ছে আমাদের কর্মকর্তা যাদেরকে দেখি, প্রতিদিন তাদের কর্মকাণ্ড এবং ওরা যে একটু পেশাদারিত্বের সাথে কাজ করবে, ওরা একটু ভালোভাবে কাজ করবে, নির্ভয়ে কাজ করবে, এই জায়গাগুলো সংকুচিত হয়ে আসছে এবং জি। প্রতিদিন এটা খারাপ হচ্ছে। আপনি বলছিলেন যে আহ, দলীয়, পুলিশের মধ্যেই দলীয় কিছু মানুষ তারা পদায়ন ইত্যাদি জায়গায় চলে যায় যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসে বা পলিটিক্যাল গভর্নমেন্টের পরিবর্তন হয়। একটু আগে এরকমই একটা বার্তা বলছিলেন আপনি। সেক্ষেত্রে ঠিক। আসলে এই যে কারা ভালো পদায়ন পাবেন, কার কার কোথায় বদলি হবে, ভালো জায়গায় বদলি হবে, এই বিষয়গুলোর সাথে কি মানে অনেক কিছু নিশ্চয়ই বিবেচনা করা হয়? তার মধ্যে কি এটি একটা পয়েন্ট পায় যে বিরোধী দলের নেতাদের কে ভালো পিটিয়েছেন বা কে বেশি পিটিয়েছেন? যেমন আমি যদি বলি, আলোচিত ডিবির হারুন, তিনি জয়নুল আবদিন ফারুককে পিটিয়ে বেশ নাম করেছেন এবং পুরস্কৃত হয়েছেন। পরবর্তীতে বিএনপি আমলে আমরা দেখেছি মোহাম্মদ নাসিম মতিয়া চৌধুরীকে পিটিয়েছে পুলিশ, তারও ভালো, তিনিও পুরস্কৃত হয়েছেন। মানে এটিকে একটা পয়েন্ট কামানোর জায়গা কিনা বিরোধী দলের নেতাদের পেটানো? না, 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 এখানে যে বিষয়টা আছে, এই যে ঘটনাগুলো, এটা কিন্তু কোনো সুস্থ মানুষ, কোনো সুস্থ সরকারি কর্মকর্তা কেউ কিন্তু এটা সাপোর্ট করেনি। কিন্তু আপনি দেখবেন এগুলাকে কিন্তু মানে সরকারের তরফ থেকে যেভাবে দেখা উচিত, যে আমরাও তো একসময় বিরোধী দলে থাকবো, কিন্তু এটা সরকারি অবস্থা থেকে এই জিনিসটা একজন সুস্থ মানুষ, একজন সুস্থ মানে সরকারি কর্মকর্তা যেভাবে দেখে পেশাদারিত্বের সাথে, ওনারা কিন্তু এটা দেখে না, আমরা দেখি না অ্যাটলিস্ট। এবং ওনাদের তরফ থেকে একটা স্ট্রং সিগন্যাল যাওয়া উচিত। যেমন আমরা যখন চাকরি শুরু করি, তখন বলা হতো আমাদেরকে যে একটা স্ট্যান্ডিং কিছু ইনস্ট্রাকশন ছিল, তুমি কোনো অবস্থায় সিনিয়র পলিটিশিয়ানের দিকে চোখ তুলে তাকাবা না, হুম। অস্ত্রের ব্যবহার সীমিত হবে, মামলাতে তাদেরকে জড়াবা না, এটা কিন্তু বলে দেওয়া ছিল। কিন্তু পরের দিকে যে বললাম যে সবকিছু সংকুচিত হয়ে আসছে, এবং জি। এটা হতে হতে এই জায়গায় আসছে এখন আর কি। জি। আপনি আপনার কর্মজীবনের অভিজ্ঞতার কথা বলছিলেন, আপনার সময় ক্রস ফায়ারের ঘটনা বেশ কিছু ঘটেছে। ওই সময় সেই ঘটনাগুলোকে আপনি কিভাবে যথার্থতা দিতেন বা সেগুলোতে সম্মতি কিভাবে আসলে আসলে এই আইন বহির্ভূত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো?
না, ওইটা ওইটা তখন যেটা ছিল এটা আমার মনে হয় যদিও এটা অবৈধ এবং বেআইনি, তারপর এটাতে ব্যাপক এটা একটা জনসমর্থন, যেটা যেভাবে হোক হুম, নেগেটিভ অর্থেই আপনি চিন্তা করেন আর আইনি দৃষ্টিতে যেভাবে দেখেন, এটা কিন্তু একটা মানে সমর্থন ছিল ছিল মানে কি তখন যেটা হতো যে ক্রসফায়ার কিংবা এনকাউন্টার যেতে বলে তার একটা ফাইল রেডি করা হতো, তার এগেনস্টে কতগুলো মামলা হলো, তার এগেনস্টে বা আগে কোনো মানে জেলে ছিল কিনা, জিডি ছিল কিনা, তার রেপুটেশন পারসেপশন, এইগুলো নিয়ে কিন্তু ওই ক্রসফায়ার কিংবা এনকাউন্টার যেটা ওইটা ওইভাবে মানে করা হতো, এটা বিভিন্ন জেলা করতো, তারপর র্যাব করতো, এটা এটা ছিল চলমান ছিল। কিন্তু ওই যে তখন ওই ক্রসফায়ার এবং এনকাউন্টার এটি শুধু ক্রিমিনালদের বাইরে এরকম কোনো ইনসিডেন্ট কোনো কিছু হয়েছে এটা আমার জানা নেই, এবং এটা আমার মনে হয় এরকম কোনো রেফারেন্স ছিল না আপনি কি মনে করেন পরবর্তীতে। মানে যেটি করেছেন আপনি সেটার একটা জাস্টিফিকেশন বলছেন, কিন্তু ক্রিমিনালকে, একজন ক্রিমিনালকেও আপনি আইনের অঙ্গনে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কাজ করেছেন পুলিশ প্রধান, একজন ক্রিমিনাল কি তার অধিকার পাবে না? তাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে ফেলা যায়? মানে না, অবশ্যই। জনমতামত থাকলেই Right, আপনি right. এটাকে সম্মতি দিতে পারেন? এটির জন্য কি হ্যাঁ, আপনি অনুশোচনা করেন? রাষ্ট্র সরকার যেটা চাচ্ছে এর বাইরে প্রতিষ্ঠান যাবে কিভাবে? সবাই চাচ্ছে এটা, এর বাইরে প্রতিষ্ঠানের কোনো সুযোগ আছে তাহলে কি এখানে? আপনি মায়ের আমি গুলি আমার করে ছিল। যতটুকু মনে পড়ে, জি নূর জি। মোহাম্মদ, সরি আমি একটু মাঝখানে বললাম, আমার যতটুকু মনে পড়ে জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশিদ তিনি সংসদে বলেছিলেন ক্রস ফায়ারকে ভ্যালিডিটি দেওয়া উচিত, আইন করে ক্রস ফায়ারকে ভ্যালিডিটি দেওয়া উচিত, এরকম কিন্তু একটা বক্তব্য তিনি সংসদে একবার দিয়েছিলেন। আপনি কি মনে করেন যে এটি আসলে থাকা উচিত, যেহেতু ক্রিমিনালদেরকেই মারা হচ্ছে বা জনমতামত আছে, জনগণের সাপোর্ট আছে? না, এটা এখন বিষয়টা হলো এটা হাও বলা যাবে, নাও বলা যাবে। ওই সময়টাতে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এর মধ্যে আবার ছিল চরমপন্থীদের একটা উত্থান। এটি শুরুটা হলো কিন্তু যেখানে চরমপন্থীদের উত্থান ছিল, আপনি ওই যে দেশের খুলনা রাজশাহীর বিভিন্ন এলাকায়, তো ওইখান থেকে তখন ওইখানে অবস্থা ছিল খুব এখন অবস্থা দেখে বোঝা যাবে না, খুব সিরিয়াস অবস্থান ছিল। আমরা বিভিন্ন সময় যেটা শুনতাম, ওইখানে ওই সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে একদিকে আসতো, পুলিশ অস্ত্র নিয়ে আরেক দিকে যেত, তখন সামনাসামনি হয়ে গেল ওই সরি সন্ত্রাসী ওরা বলতো কি সাইড না ফাইট, পুলিশকে বলতো সাইড দিবেন না ফাইট করবেন, তখন পুলিশ বলতো ঠিক আছে সাইড, চলে যেত। তো অবস্থাটা ওইরকম ছিল। তো তখন এই ক্রসফায়ার এনকাউন্টার ওই পার্টিকুলার ওই সময়ের জন্য আমার মনে হয় সরকারের যে সিদ্ধান্তগুলো ছিল এইগুলা একটা গভর্নমেন্ট করে গেছে, পরে গভর্নমেন্টও এইগুলা আবার সাপোর্ট করে গেছে, এটা কেউ তো এটা অস্বীকারও করে নাই, আর কেউ এটাকে ওইভাবে নিন্দাও করে নাই, আর এটাকে ভাঙ্গেও নাই, বললো ঠিক আছে চলো। তা আমাকে যদি ওইভাবে চিন্তা করেন আপনার অন্য অ্যাঙ্গেল থেকে, যে আমাদের সভ্য দেশগুলোর কথা বলেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলেন, যে ওইখানে তো মানুষের যে অধিকার, যেটা আপনি মানব অধিকার বলেন, তার কথা বলার অধিকার বলেন, ওইখানে হয়তো বিষয়টা অন্যভাবে দেখবে, কিন্তু আমাদের এই অঞ্চলে তো এটা আমাদের জি, ওইটা ওইভাবেই দেখে জনাব মানুষজন। নূর মোহাম্মদ, একরকম জাস্টিফিকেশন পাওয়া যাচ্ছে আপনার বক্তব্য থেকে। আমি একটু প্রশ্ন করতে চাই যে আপনি পুলিশ প্রধান থাকবার পরে পুলিশ প্রধান হয়েছেন আম, হাসান মাহমুদ, তারপরে শহীদুল হক, জাবেদ পাটোয়ারি, বেনজির আহমেদ, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং এখন মইনুল ইসলাম গণ অভ্যুত্থানের পরে তিনি দায়িত্ব নিয়েছেন। মানে শহীদুল হক থেকে শুরু করে তারপরে বেনজির আহমেদ তো পলাতক, শহীদুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তারা গ্রেপ্তার হয়েছেন মামলায়। জাবেদ পাটোয়ারির বিরুদ্ধে তেমন কিছু শোনা যাচ্ছে না, আপনি তাকে আসলে কিভাবে মূল্যায়ন করেন? তিনি কি ব্যতিক্রম ছিলেন এই আমলের পুলিশ প্রধানদের মধ্যে? না, এইটা যারা মানে প্রত্যেকে প্রত্যেকের মতো করে কাজ করে গেছে, তে অনেকে একটু বেশি দলীয়ভাবে অনেকের সম্পৃক্ততা বেশি ছিল, অনেকের কম ছিল, আমি এইভাবে দেখি আর কি বিষয়গুলো। অনেকে তার একটু সময় বেশি, 2018 নির্বাচন হয়েছে। হ্যাঁ, বেশি ইনভলভ হয়ে যান, অনেকে ঠিক আছে আমি আছি, তো নিজে বেশি আগ্রহ করে আমি দলের সাথে সম্পৃক্ত, যে আমি আরো বেশি দিন চাকরি করব কিভাবে, আমি আরো নানাভাবে এখানে সুযোগ সুবিধা পাবো কিভাবে, অনেকে ওইভাবে মানে বিষয়গুলো চিন্তা করেন আর কি। তে জি, যারা একটু বেশি বাড়াবাড়ি করেন তাদের তো একটু অসুবিধা হয়, এটা একটা দিক। আরেকটা হলো অনেকে এই যে ঝড় আসলে যেটা হয়, সব ছোট বড় সবাই তো ওই ঝড়ের মধ্যে পড়ে যায়, তখন বাছবিচার করে কার কোথায় কি পরিমাণ সম্পৃক্ততা ছিল এগুলো দেখে আর কি। জি, বর্তমানে যিনি পুলিশ প্রধান মইনুল ইসলাম, তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি কি কর্মজীবনে তাকে দেখবার অভিজ্ঞতা হয়েছে কিনা, বা তার বর্তমান অবস্থান দেখে আপনি কিভাবে তাকে মূল্যায়ন করছেন? না, বর্তমান যে আইজিপি, আমি যখন খুলনার এই যে ডিআইজি, তখন ও একটা জেলার এসপি ছিল। তো আমার মনে ইজ এ গুড সোল, প্রফেশনাল, মানে ভালো করবে মনে করি আর কি।
জি। তো এখন এই যে এখন হ্যাঁ, ঘুরে ফিরে প্রশ্ন যেটা আসে আর কি, তো তাকে আপনি আবার কিভাবে কাজে লাগাবেন? আবার যদি সরকার মনে করে যে না, হুম, এই আমার মতো করে তাকে চলতে হবে, আমার ভাষায় কথা বলতে হবে, তার নিজস্ব কোনো কিছু থাকবে না, তাইলে তো মুশকিল। জি, এ কারণেই আমরা যেন এভাবে পুলিশকে পলিটিসাইজড করা না হয়, দলীয়করণ করা না হয়, এই কারণেই আমরা আপনার সময়ে আপনি পুলিশ অধ্যাদেশ এর একটা খসড়া করেছিলেন 2007, সেটি তার পরবর্তীতে আর কখনো আলোর মুখ দেখেছে বলে আমি জানি না। আপনি পরবর্তীতে সরকারের সাথে কাজ করতে পেরেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আপনার কথোপকথন বা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ হয়েছে, কেন এটি আসলে আলোর মুখ দেখলো না? না, পরের দিকে তো কাজ করার কোনো মানে সুযোগই ছিল না। আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে আমি ওই যে আপনার সাংবাদিক দম্পতি, হুম, সাগর রুডি। হ্যাঁ, সাগর রুনি হত্যাকাণ্ডের বিষয়ে অন্তত 2-3 বার সংসদের স্ট্যান্ডিং কমিটি আমি কথা বলেছি যে এই মামলাটা আপনি ধরে রাখছেন কেন এতটা বছর, মানে এক যুগের বেশি হয়ে গেল। তে ওর একটাই কথা, আমি থার্ড টাইম ফোর্থ টাইম যখন আমি কথা বলি, তখন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং কনসার্ন মিনিস্টার আমাকে বললেন, ভাই এইটা নিয়ে আর কথা বললেন না, থামেন, এইটা আমাদের হাতে নাই। তো জি, একটা মামলা ওনাদের হাতে যাবে কেন? এটা তো একটা থানার কাজ, একটা মানে একটা মেট্রোপলিটন এলাকার অ্যাডবেস্ট এটা কমিশনার জানতে পারে, ওইখানে যাওয়ার হুম, তো কোনো সুযোগ নাই। তো এই যে কাজ করার সুযোগটা দিয়ে আমি আমার তদন্তটা আমি কেন করতে পারবো না ভালোভাবে? জি। তো তো কেন এই এটা জিনিসটা একটু বুঝায় বলবেন জনাব নূর মোহাম্মদ, যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই বিষয়টি তার হাতে নাই, তার হাতে তার নাই হাতে মানে নাই, কি? তার হাতে নাই মানে অন্য কোথাও আছে। অন্য আপনি কোথায় বুঝে থাকতে পারে আর? অন্য কোথাও না থেকে দেশের প্রধান নির্বাহীর হাতে আছে, ওনার জন্য ওয়েট করছি হয়তো। মানে প্রধান নির্বাহী এটা মানে এটা প্রধানমন্ত্রীর। ছোট্ট বিষয় নিয়ে যদি হয়, তারপর ওইখানে ওনাদের মানে আসলে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। আর এই যে আপনি কাজটা করবেন, যে এখানে দেখলাম ওরা তো দলীয় কথা দলীয় কাজ ছাড়া ওই হুম, যে আপনি পেশাদারিত্বে কেউ কোথাও কাজ করবে কোনো কিছু করবে ওই অবস্থানটা ছিল না। তো এখন ধরেন ওইখানে তো এই সংস্কারের কথা নিয়ে আবার আবার বলি, আমি এটা না ওই আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে আমি আমার কর্মকর্তাদের নিয়ে বেশ অনেকবারই গেলাম, এগুলা নিয়ে কথা বললাম। এগুলা মানে কোনো আর পাচ্ছে কোনো গুরুত্ব, কোনো ধরনের ইম্পর্টেন্স পাচ্ছিল না, ওই একই যে এগুলা নিয়ে কথা বলার সময় না, এটা পলিটিক্যাল গভর্নমেন্ট। তো হুম, হুম। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট যদি চাই পুলিশ সংস্কার করা, দেন পুলিশ যদি সংস্কার হয়, পুলিশ যদি স্বাধীন হয়, পুলিশ যদি নির্ভয়ে কাজ করে, এটা কোনো সরকার চাবে না আমার মনে হয়, আমার অভিজ্ঞতা তাহলে এটা। আসলে সংস্কার করেই বা খুব লাভ আছে কি? মানে হবে পরবর্তীতে না, যখন আবার পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, আসবে আবারও তাই তো পলিটিসাইজ হবে তাই। নাকি? হ্যাঁ, একটা একটা বিষয় হতে পারে এখানে আমার যেটা মানে এখন যে আমাদের বিশ্বনন্দিত আমাদের বা আমাদের ক্ষেত্রে অন্তর্বর্তী ইন্টারিম সরকার প্রধান। চিফ, যে উনি ওনার সময় একটা যেটা হতে পারে, আমরা রক্ষা কবচের কথা বলি, একটা সুরক্ষার কথা বলি, ওনারা যদি এই ধরনের কোনো অ্যামেন্ডমেন্ট সংস্কারে এমন কোনো সুরক্ষা দিতে পারে, এবং এটা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে, সবাই বলবে আমরা যদি ক্ষমতায় আসি তা আমরা কখনো এইভাবে পুলিশকে দলীয়ভাবে ব্যবহার করবো না। এখন এই সুরক্ষাটা, এই রক্ষা কবচ ওনারা দিতে পারবেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। জি, যদি এটা না হয়, হয় দিলেন জনাব নূর মোহাম্মদ, আমি একটু তর্কের খাতিরে বলছি, ধরেন সবাই ঐকমত্য দিল যে পুলিশকে দলীয়ভাবে ব্যবহার করবে না, এরকম কিছু একটা রক্ষা কবচ করা হলো, কিন্তু যেটি মানে যেই প্রতিশ্রুতি দিল সেই প্রতিশ্রুতিতে যে রাজনৈতিক দলগুলো পরবর্তীতে ক্ষমতায় গিয়ে রাখবেন, তারই বা নিশ্চয়তা কি? আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের জন্য রীতিমতো যুদ্ধ করা বা আন্দোলন করা, তারা আবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছেন। আহ সবগুলো দল মিলে একসাথে হচ্ছেন যে এরশাদকে কখনো জোটে নেবেন না, জাতীয় পার্টির সাথে কোনো জোট হবে না, পরবর্তীতে জোট হচ্ছে, জামাত শিবিরের সাথে জোট হচ্ছে, সব রকম আহ পেছনের যত সব প্রতিশ্রুতি ছিল সেগুলো সব ভেঙে। আর আসলে মানে রাজনৈতিক প্রতিশ্রুতির কি খুব দাম আছে? না, এই ক্ষেত্রে আমি একটা কথা যেটা বলতে পারি যে আহ, তো এত মানে হতাশ নিরাশ না হই, একটু আশাবাদী হই, আশাবাদের একটু চর্চা করি আর কি, যে সামনে ভালো কিছু হোক। তবে বিগত দিনের ইতিহাস দেখে একটু সন্দেহ তো জাগেই, যে সামনে যারা ক্ষমতায় আসবেন তারা কিভাবে নেবেন। তাই আমরা আশাবাদী হতে পারি যে সামনে যারা আসবেন সবাই তো নেগেটিভ পুলিশকে এভাবে পলিটিসাইজ করার রেজাল্টটা দেখেছেন, হুম, এবং এটা থেকে বেরিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করতে পারে, এর আশাবাদ বাইরে ব্যক্ত করছেন, কিন্তু আপনি শুরু করছিলেন যে ইতিহাস থেকে খুব শিক্ষা নেওয়া হয়নি। ঠিক আছে। সেই এটা হ্যাঁ। জি, জনাব নূর মোহাম্মদ সেটা নিবেন কিনা? একটা বিষয় যিনি আসলে পরবর্তীতে সেই ডিবি হারুন, হ্যাঁ, বিখ্যাত কুখ্যাত এবং একরকম দানবে পরিণত হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষের কাছে, তিনি তার একটি সাক্ষাৎকারে দেখছিলাম, তিনি বলছেন যে
তিনি চাকরিতে জয়েন করার পরে সারদাতে ট্রেনিং নিচ্ছেন, 2 বছর হবার আগেই তাকে বিএনপি সরকারের সময় চাকরি চলে যায়, এবং 2 বছর না হলে যে কোনো পুলিশ কর্মকর্তারই চাকরি যেতে পারে এরকম একটা বিধান আছে। সেই বিধান বলে তাকে বিনা কারণে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। সেই কারণে তার সেই সময় বিয়ে হয়নি, বিয়েটা স্থগিত হয়ে গিয়েছিল, এরকম নানান রকম মানে দুঃসময়ের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। আহ এরকম বিধান কি আসলে থাকা উচিত? কারণ তাহলে তো পরবর্তীতে একটা প্রতিশোধ নেবার মানে প্রবণতা পুলিশের মধ্যেও চলে আসবে। সুযোগ পেলে তিনি নিতে চাইতেই পারেন যদি তিনি আসলে খারাপ মানুষ হয়ে থাকেন। না, এইসব নিয়েই তো কথা হচ্ছে সংস্কার করা, রিফর্ম করা। আপনি যাতে এই ধরনের অন্যায়, অবৈধ, বেআইনি কোনো কর্মকাণ্ডের সামনে আমরা কিছু না দেখি। তবে এই এই যে যেটা বললেন, এই যে যেটা বললাম, আপনারা আবারও একই কথা মানে পলিটিসাইজ করে, এটা কিন্তু সবসময় আমরা দেখে আসছি। পুলিশ একাডেমিতে ট্রেনিং করার পরে তাদের খোঁজ নিয়ে তারা মানে কোন আদর্শে বিশ্বাসী, তার ফ্যামিলি কোন আদর্শে বিশ্বাসী, সে তার আশেপাশে এরকম কোনো লোকজন আছে কিনা, এগুলো এগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে দেখে আসছি। এবং এটা কিন্তু মানে আমি বলবো কিউমুলেটিভ এফেক্ট এখন যেটা হচ্ছে আর কি, বিগত দিনে সবাই করতে 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 এখন একটা জায়গায় আসছে যেটা পরিণতিতে ভয়ঙ্কর। নয়তো পুলিশের উপর এত বড় ধাক্কাটা যাবে কেন? মানে ওই মানে গত রেজিমের অবৈধ কাজের কথা বলেন, দুষ্কর্মের কথা বলেন, যেটাই বলেন, এগুলো তো শুধু কি পুলিশ জড়িত? সবই তো জড়িত। কিন্তু একটা সব ঝামেলা মানে বড় ধাক্কাটা পুলিশের উপর গেল কেন? এইসব কারণেই গেল যে পুলিশকে আপনি সবচেয়ে অপ্রিয় কাজে পুলিশকে লাগাইছেন, যে কাউকে মারতে হবে পুলিশ পাঠান। সরকারের দৃশ্যমান শক্তি হলো পুলিশ, মানে রাষ্ট্রের ভিজিবল ফোর্স পুলিশ। পুলিশকে দিয়ে আপনি খারাপ কাজটা করাবেন। মিছিলটা ভাঙ্গাইতে হবে, পুলিশকে লাগবে। সমাবেশ ডিসপার্স করা লাগবে, পুলিশকে লাগবে। আপনি তো পুলিশকে এইভাবে লাগাচ্ছেন। জি, কিন্তু মানে পুলিশ লাগাচ্ছেন, পুলিশ এভাবে মানে অন্যায় কাজে পুলিশকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু তারপরেও প্রশ্ন জাগে খুব স্বাভাবিকভাবেই যে এই যে গণ অভ্যুত্থানের মধ্যে আমরা যা দেখলাম, পুলিশ লাশের স্তূপ করে পুড়িয়ে দিচ্ছে, পুলিশ ভ্যান থেকে লাশ